2019 সালে লোক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যের বুকে প্রায় 96% বিনা যুদ্ধে বিনা লড়াইয়ে জয়ী হওয়ার দৃষ্টান্ত ছিল। সেই সংখ্যা এবার কমে 70% এসে ঠেকেছে। কারণ 2019 সালের লোকসভা নির্বাচনের পর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের পর এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজনৈতিক উত্তাপে একটু ভিন্ন রকম। সেদিক থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হওয়ার প্রবণতা কিংবা উত্তাপ খানিকটা হলেও হ্রাস পেয়েছে। এখন প্রশ্ন হলো, কয়েকটি বিষয় সেখানে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হলে শাসক দলকে দায়ী করে বিরোধীরা, স্বাভাবিক ঘটনা। এবং ত্রিপুরার ক্ষেত্রে বিরোধীরা মুখ খুলতে শুরু করেছেন, কথা বলতে শুরু করেছেন, পাল্টা জবাব ত্রিপুরার শাসক দল দিয়েছে। ত্রিপুরাতে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার প্রেক্ষিতে বিরোধীদের অভিযোগ যে সুরে শাসক দলের নেতারা খণ্ডন করেছেন, বলেছেন, ত্রিপুরার শাসক দল বলেছেন যে তারা বিরোধীদের কাছে আশা করেন বিরোধীরা লড়াই করবেন এবং রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ আছে, বিরোধীরা লড়াই করতে পারেন। কিন্তু ত্রিপুরার বিজেপির বক্তব্য যে এই রাজ্যে বিরোধীদের সঙ্গে লোক নেই, বিরোধীদের কাছে প্রার্থী নেই, বিরোধীদের কাছে সেখানে লোকবল সেই অর্থে নেই, জনসমর্থন সেই অর্থে নেই, সুতরাং তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে বিজেপি জয়ী হচ্ছেন। এখন বিজেপির নেতাদের বক্তব্য, বিজেপি তো লোকজন নিয়ে আর বিরোধী প্রতীকে সেখানে লোক দাঁড় করিয়ে দিতে পারবেন না। তো সেদিক থেকে বিজেপির জয় হলো, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় হলো এবং আপনারা সংখ্যাতত্ত্বে সেই হিসাব জানেন। তার পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপি সেখানকার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় সেই রাজ্যের শাসক দল তৃণমূলকে দায়ী করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীর বিষয়ে। আমরা রাজনৈতিক ব্যাখ্যায় ত্রিপুরার বিজেপি নেতাদের বক্তব্য আমরা শুনিয়েছি দিনভর, এই অনুষ্ঠানও আমরা শোনাব। তার আগে পশ্চিমবঙ্গে বিজেপির যে অভিযোগ সে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হওয়ার প্রেক্ষিতে সে রাজ্যের তৃণমূলকে কাঠগড়ায় বিজেপি দাঁড় করিয়েছেন। আমরা একবার শুনি পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য ত্রিপুরার প্রেক্ষিতে সে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হওয়ার বিষয়ে তিনি কি বলছেন। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে 71% বেশি, গ্রাম পঞ্চায়েতে 71.43%, পঞ্চায়েত সমিতিতে 55.56%, জেলা পরিষদে 17.24% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে। তো এবার বিরোধীরা কি বলবে? তো গণতন্ত্র এবার নিরাপদ, যেহেতু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। আমরা তো পরিষ্কার বলেছিলাম যে কিছু আসনে প্রার্থী খুঁজে পায়নি বিরোধীরা, তা এইখানে তো 71% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে মোট 6370টা আসন, তাতে ভোট হবে শুধু 1819টা আসনে। তো এটা ত্রিপুরার গণতন্ত্র, বিজেপির গণতন্ত্র। পঞ্চায়েত সমিতি 423টা আসনের মধ্যে ভোট হবে 188টা আসন, আর জেলা পরিষদের 116টার মধ্যে ভোট হবে 96টা আসন। তো ওখানকার রাজ্য নির্বাচন কমিশন এগুলো দিয়েছেন। তো এর বেলা হচ্ছে গণতন্ত্র নিরাপদ, আর বাংলায় চোখে দেখতে পায় লোকে, বিরোধীদের খুঁজে পায় না, এখানে তাদের বড় বড় কথা। নেতা কুণাল ঘোষের বক্তব্য ত্রিপুরার প্রেক্ষিতে কি বলছেন বিজেপির ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, আমরা একবার শুনি। ভারতীয় জনতা পার্টি নির্বাচন ঘোষণার আগে থেকেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। সাংগঠনিক প্রস্তুতি বহু আগে থেকেই চলছিল, কিন্তু দেখা গেছে বেশ কিছু আসনে বিরোধীদের কোনো প্রত্যাশী নেই বা প্রত্যাশী তারা খুঁজে পাননি। ফলে নির্বাচন হচ্ছে কয়েকটি স্থানে। গ্রাম পঞ্চায়েতের 6370টি আসন রয়েছে, এর মধ্যে নির্বাচন হবে শুধুমাত্র 1819টিতে। বাকি কলিতে আমাদের প্রত্যাশীরা যারা ছিলেন
তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। পঞ্চায়েত সমিতির 423টি আসন রয়েছে, এর মধ্যে নির্বাচন হবে 188টিতে, আর জেলা পরিষদের 116টি আসনের মধ্যে নির্বাচন হবে 96টিতে। যাই হোক, এই সমস্ত ক্ষেত্রে যেখানেই নির্বাচন হচ্ছে ভারতীয় জনতা পার্টি একেবারে নির্বাচন লড়ার ক্ষেত্রে যতটা সক্রিয় থাকে বরাবর সেইভাবেই নির্বাচন লড়বে। আমরা কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না বিষয়গুলি। যেখানেই নির্বাচন হবে ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি দিয়েই নির্বাচনটা লড়বে এবং মানুষের কাছে এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি দায়বদ্ধ। তাই যেখানে নির্বাচন হবে, যে সমস্ত কেন্দ্রে নির্বাচন হবে, সেখানে আমাদের প্রত্যাশীদের সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য কার্যকর্তারা প্রচার অভিযান সম্পন্ন করবেন। যেখানে নির্বাচন হচ্ছে না বা নির্বাচনের প্রয়োজন পড়ছে না, সেখানেও আমাদের যারা প্রত্যাশীরা আছেন এবং স্থানীয় নেতারা আছেন, তারা কার্যকর্তাদের নিয়ে প্রত্যেকটি বাড়ি বাড়ি যাবেন। কোথায় কি খামতি রয়েছে, সাধারণ মানুষের কি প্রয়োজন আছে, সেই সমস্ত বিষয়গুলি তারা খুঁজে দেখবেন। ইতিমধ্যেই এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রদেশ থেকেও একদম তৃণমূল স্তর পর্যন্ত প্রয়োজনীয় নির্দেশ পৌঁছে গেছে। আপনারা শুনলেন সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের শাসক বনাম বিজেপি, ত্রিপুরার শাসক বনাম বিজেপি। আমরা ত্রিপুরার কংগ্রেস, সিপিআইএম তাদের নেতৃত্বের বক্তব্য শুনিয়েছি, গতকাল থেকে বহু প্রার্থীর প্রতিক্রিয়া শুনিয়েছি, বহু প্রার্থীর বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা কথা বলবেন, আপনাদের কথা আমরা শুনবো। নমস্কার, কে বলছেন? বলছি। হ্যাঁ, বলুন। একটি গাছের দুটি ফল দুই রকম, কারণ এই বিজেপি, ত্রিপুরার বিজেপি আর পশ্চিমবঙ্গের বিজেপির মধ্যে দুই রকম ফল। পশ্চিমবঙ্গে যখন প্রার্থী দেয় না, দিতে পারে না, তখন বলে রিগিং। আর ত্রিপুরাতে প্রার্থী দিলে পরে প্রার্থী জোর কইরা নমিনেশন প্রত্যাহার করার জন্য তার টমটম আটকে দেওয়া হয়, বাড়ি ঘরেই আক্রান্ত করা হয়। সেইখানে গণতন্ত্র আছে, আমাদের মানিক সাহার গণতন্ত্র। আমরা ত্রিপুরাতে আমরা মানিক সাহার গণতন্ত্র দেখি, তবে এই গণতন্ত্র কতদিন থাকবো এই বিষয়টাই আমরা ভাবি যে আসলে গণতন্ত্র আমরা কতটুকু পাইলাম স্বাধীনতার পরে এখন। তবে আমরা একটা গাছের যে দুই রকম ফল, সেই একমাত্র বিজেপির কাছেই আমরা দেখলাম। বিজেপিতে সুখেন্দু অধিকারী বিভিন্ন ভাবে মামলায় জায়গা হাইকোর্টে যায়, কিন্তু আর শুধু তৃণমূলের দোষারোপ, তৃণমূলের তারা আক্রান্ত করে, রিগিং করে। ত্রিপুরার বিজেপি কি রিগিং না নিয়ে দেয়? কারণ মানিক শাহ বলছিল 100% সিট তারা বিনা পাইতে হইবে। 100% পাইতে গেলে অবশ্যই জোর জুলুম করতে হবে, তাদের বাইক বাহিনী লাগবে, না হইলে 100% ভোট কেউ পাইতে পারে না। একমাত্র দেখছিলাম আমরা ইরাকের সাদ্দাম হোসেন পাইছিল 100% ভোট। এই শাসন ত্রিপুরা থেকে শুরু করলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ। আমরা সেদিক থেকে বলি রাজ্যের এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানা মহলে কথা আছে, নানা মহলে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, শাসক বিরোধী তর্ক হয়, শাসক বিরোধী কথাগুলো শোনা যায়, শাসক বিরোধীর মধ্যে রাজনৈতিক হিসাব নিকাশ হয়। নমস্কার, কে বলছেন? এবং অবশ্যই পশ্চিমবঙ্গে বিজেপি যে সুরে শাসকের দিকে কথাগুলো ছুড়ে দেন, শাসককে সেখানে বিদ্ধ করেন, শাসককে যেখানে কাঠগড়ায় দাঁড় করান, ত্রিপুরার ক্ষেত্রে সিপিআইএম, কংগ্রেস ঠিক একই সুরে কথা বলছেন, বাংলার বিজেপি যে সুরে কথা বলেন। তাহলে প্রশ্ন হলো, ত্রিপুরায় শাসক বিজেপি, আমরা শুধু একটু তুলনামূলক কয়েকটি কথা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, কয়েকটি বিষয় সেখানে আলোচনা করার চেষ্টা করেছি, আপনারা সেখানে কথা বলবেন। আর যে হিসাব সামনে এসছে, 6370টি আসন রয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে, সেখানে 4550টি আসনে একক প্রার্থী, অর্থাৎ বিজেপি সেখানে শুধু প্রার্থী, অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তার আগের হিসাব যদি আমরা একটু তুলে ধরার চেষ্টা করি, তাহলে সেখানে অবশ্যই বলা যায় প্রায় 4100 কাছাকাছি আসনে সেখানে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি এবং সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে বিজেপি। পরবর্তী সময় মনোনয়নপত্র প্রত্যাহারের পর সেই সংখ্যা 4550 এসে দাঁড়িয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বক্সনগর থেকে বলছি। হ্যাঁ, বলুন।
আসলে যেটা দেখাচ্ছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, ওইটা তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে না, ওটা তো হবে গুন্ডামি করে জয়ী। কারণ বিরোধী দলের যারা প্রার্থী ছিল তাদেরকে প্রার্থী দিতে নমিনেশন ফর্ম জমা দিতেই দেয়নি, ব্লকের সামনে যেতে দেয়নি, এরকম ভাবে গুন্ডা লাগিয়ে রেখেছিল বিজেপির শাসক দলের গুন্ডারা, বিধায়করা। ওইসব জায়গার মধ্যে গুন্ডামি হয়েছে যে ওইসব জায়গার মধ্যে বিধায়করা অশিক্ষিত, 8 পাস মাধ্যমিক পাশে হয়েও বিধায়ক হয়ে গেছেন, ওইসব জায়গার মধ্যে বেশিরভাগ গুন্ডামি হয়েছে। বক্সনগর তো বলে লাভ নেই। যদি সঠিকভাবে ইলেকশন হতো ত্রিপুরা রাজ্যের মধ্যে তাহলে দেখেই তো বিরোধী শক্তি কতটা আছে, কিন্তু গুন্ডামির জন্য পাচ্ছে না। এই বিজেপি আর বেশি দিন থাকবে না, এক সময় যাবে, গণতন্ত্র ফিরে আসবে। আজকে গণতন্ত্রের পরাজয় হয়েছে গুন্ডার কাছে, কিন্তু এই গুন্ডারাও এক সময় থাকবে না, গণতন্ত্র ঠিকই জয় হবে, এটাই বলার ছিল। আমরা শুধু এতটুকু বলি যে শাসক বিরোধী অভিযোগ রয়েছে, অনেক কথা রয়েছে, ত্রিপুরার বিজেপি তার পাল্টা জবাব দেবেন, এটাই স্বাভাবিক। আমরা সেদিক থেকে বলছি না যে সেখানে রাজনৈতিক তর্ক হবে, রাজনৈতিক লড়াই হবে। এবং আজ বিজেপি বেশ কয়েকটি জায়গায়, এবং সেটা শুরু হয়ে গেছে, বিজেপির যারা প্রতিদ্বন্দ্বী তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, প্রচার করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তারা কথা বলছেন, মানুষের সঙ্গে তাদের সেখানে পরিচয় হচ্ছে। এবং যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা জয়ী হয়েছেন তারাও সেখানে যাচ্ছেন, মানুষের কাছাকাছি পৌঁছার চেষ্টা করছেন, মানুষের সঙ্গে তাদের পরিচয় হচ্ছে। এবং তারাও বলছেন যে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে যেন তারা ভাজপার প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করেন, রেকর্ড করে দেন, সেই দাবি কিংবা সেই প্রত্যাশা তারা রাখেন। অনেকেই প্রশ্নগুলো বলবেন, অনেকেই কথাগুলো বলবেন। আমরা হয়তো দুই দিক থেকে ব্যাখ্যা করেছিলাম, দু রাজ্যের প্রেক্ষাপটে কথাগুলো বলছিলাম। বাংলায় যেখানে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ীকে কেন্দ্র করে তৃণমূল শাসিত বাংলাকে যারা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে যেখানে দাবি করা হচ্ছে, তাহলে ত্রিপুরার সিপিআইএম এবং কংগ্রেস যে বক্তব্য উপস্থাপন করছে তার ব্যাখ্যা বাংলার বিজেপি কীভাবে দেবেন? আরও একটি স্পর্শকাতর বিষয়, রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজ বিজেপির তরফে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস সিপিআইএম সহ নেতৃত্বের যে বক্তব্য ছিল রাজ্যের চলমান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ইস্যু, সেটা প্রত্যেকে জানেন, গন্ডাছড়ার ইস্যু বা গন্ডাতুইসার ইস্যু, ঠিক সেই বিষয়গুলো নিয়ে বিজেপির জবাব ছিল। সেখানে এআইসিসির প্রতিনিধিরা ত্রিপুরায় এসেছেন, লোকসভার উপবিরোধী দলনেতা ত্রিপুরায় এসেছেন, বিজেপির নেতৃত্ব বলেছেন, বিজেপির প্রদেশ মুখপাত্র বলেছেন যে এই সময়ের মধ্যে তারা যেন বাংলায় যান, পশ্চিমবঙ্গে যান। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আজমগড় থেকে হ্যাঁ বলুন। দেখুন, আমাদের সঙ্গে আমরা যারা জনসাধারণ, আমাদের সঙ্গে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল প্রত্যেকে আমরা সাথে ঠকবাজি করেছে, ওরা মিল্লামিশা ঠকবাজি করছে। আমরা জনসাধারণ যারা আমরা হাইরা গেলাম, নেতারা জিততে গেল, পার্টি জিততে গেল, আর কি পার্টির ভোট যারা তারা জিততে গেল। আজকে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতির উপরে আমরা কিন্তু অনেক আগে বলছিলাম, আপনার মিডিয়ার মাধ্যমে বলছিলাম যে সিপিএম, কংগ্রেস, বিজেপি যে কোনো দল তারা যেন ইলেকশনে না যায়, প্রার্থী না দেয়। রাষ্ট্রপতি শাসন দাবি করে আজকে আমরা লক্ষ লক্ষ লোক রাস্তাঘাটে নামাইতে পারতো, তারা বেমানি করে ওদের সাথে মিল্লা, সিপিএম, কংগ্রেস সব মিল্লা আমরা ধোকা দিল। যদি তারা রাষ্ট্রপতি শাসন দাবি করে আমরা রাস্তা নামাইতো, তাহলে আজকে হয়তো বাংলাদেশে যে পরিস্থিতিটা সৃষ্টি করছে বিরোধী দল, আমরা কিন্তু এই পরিস্থিতিটা আরো ভয়ঙ্কর করে তুলতে পারতাম, তাইলে আমরা লাভবান হইতাম। আজকে যে কাণ্ডটি করছে, আপনার লুস্কান করছে, আমার লুস্কান করছে, জনসাধারণ লুস্কান করছে, এই লালচ খুররা, লোভীরা, এরা মিল্লামিশা, এরা কিন্তু কামাই বাণিজ্য কম নাই, এরা কামাই বাণিজ্য বিরোধী দলের নেতাই বলে না যাই বলেন, এদের কামাই আছে। আর আমরা মূর্খরা দিয়া আমরা মূর্খ বানাইছে, যারা আজকে তালে নাচা রুলিং সরকারের মেম্বার প্রধান হইতেছে, কাজটা তো ভবিষ্যতের লেগে অন্ধকার, তারা লেগে অন্ধকার আনতে, যে অন্ধকারটা আজকে সিপিএম এর চোখে মুখে পথ দেখে না, নেতারা তো না, সাধারণ মানুষ গ্রামে গঞ্জে মান সম্মান বাঁচানি, মান সম্মান বাঁচাইতে পারতাছি না দাদা। আমরা
গ্রামের লোকেরা অপরাধ হলো এটা ওই বন্ডরারের সমর্থন করা, সিপিএম এর সমর্থন করে ইয়ে করা। আমরা তো কি পাইছি, জনসাধারণ কয়জনে কি পাই লেছে? যে বন্ডরা পাইছে এই বন্ডরের পক্ষপাতিত্ব নিয়ে সিপিএম বালা, কংগ্রেস বালা এই মুখ পাইছিলাম, তে মুখ পাইছিলাম। মূলত জনসাধারণের বা রাজ্যের কি উন্নতিটা আমরা দেখতে পাচ্ছি? এগুলি উন্নতি, মারামারি, কিলাকিলি, ঘর জ্বালাই দেওয়া, গরু বাছুর জ্বালাই দেওয়া, মানুষের মুখ বন্ধ করে রাখা, এগুলি বুঝে দেশে গণতন্ত্র আর উন্নতি? এইগুলি বিজেপির নেতারা দেখে আবার এখানে প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রাখে। আমরা আজ বেশ কয়েকটি জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ডের অংশবিশেষ অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সেসব কর্মসূচিতে বিজেপির প্রার্থীরা কি বলছেন এবং তাদের হয়ে মন্ত্রীরা কি বলছেন, বিভিন্ন জায়গায় কি কর্মসূচি রয়েছে, সবকটি বিষয়ের ক্ষেত্রেই খুব আলোচনায় গুরুত্ব পাওয়া যায়। আমরা এতটুকু বলি, যারা আমাদের সঙ্গে নিয়মিত যারা থাকেন, নিয়মিত যারা কথা কন, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যারা খতিয়ে দেখেন, অবশ্যই সেদিক থেকে বলবেন। আমরা কয়েকজন প্রার্থীর যেমন কথা শুনবো, অবশ্যই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা শাসক দলের যে প্রচার, বাড়ি বাড়ি প্রচার, তার অংশবিশেষ আমরা দেখি এবং কথা শুনি নেতৃত্বে। ভারতীয় জনতা পার্টি খোয়াই মণ্ডলের অন্তর্গত আজকে আমাদের দক্ষিণ সিঙ্গিছড়া পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডে আজকে আমরা জনসম্পর্কে বেরিয়েছি আমাদের প্রার্থীদেরকে নিয়ে। আমাদের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছেন সে সমস্ত প্রার্থীরাও আছেন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থী। পঞ্চায়েত সমিতিতে আছেন মাধব চক্রবর্তী এবং জেলা পরিষদে আছেন অপর্ণা সিংহ রায়। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি যাতে আমাদের প্রার্থীদেরকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে, এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। পঞ্চায়েতের যে ব্যাপক কর্মকাণ্ড বিগত দিনে সংগঠিত হয়েছে, সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে 100% কার্যকর করে সর্বস্তরের মানুষের কাছে কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ায় মানুষ খুব খুশি ভারতীয় জনতা পার্টির প্রতি। এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই যে পঞ্চায়েত নির্বাচন চলছে, সেই নির্বাচনে 12 তারিখ যে ফলাফল ঘোষণা হবে, সেই ফলাফলে আমরা বিরোধীদের জামানত জব্দ করে দিয়ে আমাদের প্রার্থীদেরকে মানুষ আশীর্বাদ করে জয়যুক্ত করবে বলে আমার বিশ্বাস। তো আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবেদন করতে চাই, এই অঞ্চলের নির্বাচক মণ্ডলীর কাছে আবেদন করতে চাই, আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী মাধব চক্রবর্তী এবং জেলা পরিষদের প্রার্থী অপর্ণা সিংহ রায়কে আপনারা সকলে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আবেদন। সভাধিপতি হইতে পারিনি, এখন জেলা পরিষদে দাঁড়িয়েছি মেম্বার হিসাবে, বাকিটা পার্টি দেখবে। তো প্রার্থী হয়ে ছোট ছোট মিটিং কর্মীদের নিয়ে, কার্যকর্তাদের নিয়ে সভা করেছি। আজকে বাড়ি বাড়ি যাচ্ছি ভোটারদের কাছে। ভালোই তো সারা, সকলেই তো সারা দিচ্ছে। মানুষের কাছে দরকার, আরও উন্নয়ন দরকার, আরও কাজ দরকার, আরও অনেক অসুবিধা রয়ে গেছে মানুষের, সেইগুলি আমাদের দূর করা হবে আমাদের প্রচেষ্টা। আজকে কালাগাঙ্গের পার 4 নং ওয়ার্ডে আমাদের ডোর টু ডোর ছিল। 5 সময় ভোট দিয়েছিল, তাহলে এই ভোটার কি আজকে কেন এত হিসাবটা কেন এত কম হলো, আরো বেশি ভাবে ছিল? তাই আমি ভারতীয় জনতা পার্টিকে বলবো, আপনাদের মধ্যে কিছু গন্ডগোল আছে। আজকে বিনা প্রতিনিধিতার জয়ের হিসাব যদি আরো বেশি হতো, আমরা সবচেয়ে বেশি খুশি হতাম। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এখন তো প্রায় শেষের পথে, মিনিমাম শতাধিক লোক আমাদের সঙ্গে শুরুতে ছিল। আমরা ভালোই সাড়া পাচ্ছি, বিরোধীর এখানে কোনো প্রভাব ফেলতে পারছে না। আমরা খুব ভালোই সাড়া পাচ্ছি। এখানে আসনে রয়েছে চুড়াইবাড়ি, কদমতলা, বাগন, কালাগাঙ্গের পার। এই কটা দিনে মোটামুটি 4 থেকে 5টা ওয়ার্ড, মানে সবগুলি মিলিয়ে 4 থেকে 5টা ওয়ার্ড করেছি। তারপরও তো প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম রয়েছে, আরও যে কটি দিন আছে প্রত্যেক দিনই আমরা বের হব, প্রোগ্রাম করব, এইভাবেই সারাদিনের জন্য। সাবমিট ওরা করেছিল ঠিকই, কিন্তু তারপর অনেকগুলি নমিনেশন বাজেয়াপ্ত হয়েছে, এজন্য এদের আর বেশি খোঁজখবর পাওয়া যাচ্ছে না। আর আমরাও বিশেষ
রায়, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আমার ব্যক্তিগত মতে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার প্রয়োজন ছিল, কারণ আমরা দেখতাম বিজেপি কি কাজ করে পঞ্চায়েতগুলি। আর বিজেপি যদিও পঞ্চায়েত দখল করে কাজ হবে না, ওরা বিডিওকে আঙ্গুল দেখিয়ে বলে দেবে টাকা দিবে না। যেমন মমতা ব্যানার্জিকে বহু টাকা, প্লেনের টাকা, নন প্লেনের টাকা আটকে রেখেছে, এটা কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারও এখানে এটাই করবে। কাজে এই কারণে আমি বলছি যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতা, ভোটের প্রয়োজন নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়ে যাক, তাইলে মানুষ বুঝতে পারবে এবং কাজ কি করে এটাও দেখতে পারবে। কারণ আসলে তো ওরা ভারতবর্ষকে, ত্রিপুরা না শুধু, ভারতবর্ষকে 50 বছর পিছিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে, এগিয়ে না পিছিয়ে। কারণ এখন বহু অফিস আদালত কর্মচারী সংকটে দিচ্ছে। ওরা গত দিনে আপনারা একটা প্রোগ্রাম করেছেন, কর্মচারী কোন আমলে সুখী। এখন কর্মচারীদের যারা অনিয়মিত কর্মচারী আছে তাদের আমাশা, প্রত্যেকের আমাশা। ভালো ডাক্তার দেখিয়ে পরীক্ষা করলে দেখবেন সকলের আমাশা, কারণ তারা পেনশন পাবে না। আমি আজকে কথা বলছি, কার জুড়ে আমি পেনশন পাই, মুখ্যমন্ত্রী সচিবালয়ে চাকরি করে আমি পেনশন পাই। আর বাকি যারা এই সরকারের আমলে সিদ্ধান্ত, প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্ত, কর্মচারীরা 30 বছর চাকরি করলেও পেনশন পাবে না, ওরা কিন্তু পাবে। ত্রিপুরা রাজ্যের এখন পর্যন্ত বিধায়ক মন্ত্রীরা পেনশন পাবে। আমার দাবি থাকবে একটাই, তাদের পেনশনটা বন্ধ হওয়ার জন্য। এই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা অবশ্যই আজ যখন নির্বাচন কমিশন বা সংশ্লিষ্টদের বক্তব্যগুলো আমরা আপনাদের কাছে শুনিয়েছি, যারা প্রার্থী আছেন তাদের বক্তব্য শুনিয়েছি, যারা দলের নেতৃত্ব আছেন তাদের বক্তব্য শুনিয়েছি, বিভিন্ন জায়গায় নির্বাচনী কর্মকাণ্ডে সেখানে অংশ নিচ্ছেন প্রতিনিধিরা, বিভিন্ন জায়গায় অংশ নিচ্ছেন নেতৃত্ব। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে? আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না, চেষ্টা করবেন, আরও একবার চেষ্টা করবেন স্পষ্টভাবে কথা বলার জন্য। এবং আমরা আজ যে নির্বাচন কমিশনের যে তথ্য বা কমিশন যে বিষয়গুলো সকলে গাঁথার্থে প্রকাশ করেছে, সেখানে 6370টি আসন রয়েছে গ্রাম পঞ্চায়েত আপনারা প্রত্যেকে জানেন, 606টি গ্রাম পঞ্চায়েত, এবং 4550টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন ভাজপার প্রার্থীরা, এবং নির্বাচনী লড়াই হচ্ছে 1819টি আসনে। এবং সেখানে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, মথা, সিপিআইএমএল এবং নির্দল প্রার্থীরা লড়াই করছেন। সর্বমোট 4041 জন সেখানে লড়াইয়ে আছেন, এবং 423টি আসন রয়েছে পঞ্চায়েত সমিতির, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 188টি আসনে, এবং বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, মথা, সিপিআইএমএল এবং নির্দল সব মিলিয়ে 458 জন প্রতিদ্বন্দ্বী আছেন। এবং অবশ্যই জেলা পরিষদের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 96টি আসনে, মোট আসন 116টি। সেদিক থেকে 20টি আসনে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা। এই ছবিতে বা এই দৃশ্যে অবশ্যই রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে হিসাব নিকাশ অবশ্যই থাকবে, বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের হিসাব থাকবে, এবং যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছেন তারা নির্বাচনে লড়াই করেছে তার যে বিষয়, নির্বাচনে লড়াই করেছে তার জন্য যে তারা প্রস্তুত হন, এবং সেই বিষয়গুলো বোধহয় আরও একবার আলোচনার মধ্যে আসে, চর্চার মধ্যে আসে। সেদিক থেকে আমরা কয়েকজনের বক্তব্য যেমন শুনেছি, আরও কয়েকটি বিষয় আমরা উত্থাপন করার চেষ্টা করছি। সেখানে নির্বাচনী প্রচারে কীভাবে সাংগঠনিক উদ্যোগ নিয়েছে শাসক দল, বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে কী কর্মসূচি রয়েছে তার অংশবিশেষ দেখি।
শুরু করেছি। এখন তো প্রায় শেষের পথে, মিনিমাম শতাধিক লোক আমাদের সঙ্গে শুরুতে ছিল। আমরা ভালোই সাড়া পাচ্ছি, বিরোধীর এখানে কোনো প্রভাব ফেলতে পারছে না। আমরা খুব ভালোই সাড়া পাচ্ছি। এখানে আসনে রয়েছে চুড়াইবাড়ি, কদমতলা, বাগন, কালাগাঙ্গের পার। এই কটা দিনে মোটামুটি 4 থেকে 5টা ওয়ার্ড, মানে সবগুলি মিলিয়ে 4 থেকে 5টা ওয়ার্ড করেছি। তারপরও তো প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম রয়েছে। আরও যে কটি দিন আছে প্রত্যেক দিনই আমরা বের হব, প্রোগ্রাম করব, এইভাবেই সারাদিনের জন্য। সাবমিট ওরা করেছিল ঠিকই, কিন্তু তারপর অনেকগুলি নমিনেশন বাজেয়াপ্ত হয়েছে। এজন্য এদের আর বেশি খোঁজখবর পাওয়া যাচ্ছে না। আর আমরাও বিশেষ করে এদের খোঁজখবর নিতে আমাদেরও সময় নেই, আমরা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি সবসময়। জয় নিয়ে তো মোটামুটি আশাবাদী খুব বেশি। আপনারা সবাই জানেন যে 20 তারিখ থেকে 22 তারিখ অবধি আমাদের উজ্জ্বলের অ্যাজ পার দ্য শিডিউল, যেটা স্টেট ইলেকশন কমিশন জানিয়েছে। তো 22 তারিখ, আজকে তো 24 তারিখ, তো সেই উজ্জ্বলের পিরিয়ডটা ওভার হয়ে গেছে। এখনের যে যে ফিগারটা আমি আপনাদেরকে জানাচ্ছি, এটা হ্যাঁ বলুন। মানে জয়ের হিসাব বলছেন গণতন্ত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জয়ের হিসাব করছে ওদেরকে আমি বলবো যে ওনারা গণতন্ত্রের প্রাথমিক ব্যাখ্যাই জানেন। যদি গণতন্ত্রে বিরোধী থাকতে হয়, তো বিরোধী যদি কোনো প্রতিপক্ষ না থাকে, নির্বাচন কমিশন বাদ দিলাম, এগুলো তো দালাল, ম্যাক্সিমাম দালাল, সবাইকে বলবো না, ম্যাক্সিমাম দালাল। বিশেষ করে লোকাল বডি যেগুলি পঞ্চায়েত নির্বাচন হোক আর রাজ্য নির্বাচন হোক, এগুলো তো রাজ্য সরকারের অধীনে, হোক বাম হোক ডান হোক রাম, দালালি করে নিজেদের সুযোগ সুবিধার জন্য। কিছু করার নেই, ওরা কোথায় ট্রান্সফার করে দিবে, আমাদের ছেলে মেয়ে আর মানুষ হবে না। প্রথম তো এলাকায় দেখবেন ডিমোশন করে, মানে যে গুরুত্বহীন দপ্তরে পরিবর্তন করে বসিয়ে দিবে। এটা উদাহরণ আপনারা জানেন, আমরা দেখি অনেক যারা জেলা থাকেন আইএস অফিসার, যখন দেখবেন সমাজের ভালো কাজের জন্য দেখবেন কাজ করছে নিরপেক্ষ হবে, দেখবেন ওনাদেরকে গুরুত্বহীন দপ্তরে। রাজ্য সরকার তো একজন আইএস কে মানে ডাইরেক্ট সাসপেন্ড করার কোনো ক্ষমতা নাই। কি করবে? ট্রান্সফার করতে পারে, মানে ওই যে সেক্রেটারি সই নিয়ে স্বাক্ষর নিয়ে। যারা খুশি করছে পঞ্চায়েত, হ্যাঁ, পঞ্চায়েত দেখুন সব জায়গাতে শাসক দলের অধীনেই থাকে। যারা মনে করুন হিসাব করছে জয়ের হিসাব, এগুলিকে আমি জয়ের হিসাব করবো না, আমি মূর্খের হিসাব। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শিক্ষিত, মেধাবী এবং রাজনীতিতে পারদর্শী, ওনারা কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলে, অন্তত আমি হলে, আমি আবার যদি পঞ্চায়েত হই বিডিওর কাছে গিয়ে আমি রেজিগনেশন দিব যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলে আমার কি হলো কেন, এটা তো এক না একমাত্র হয়ে গেল। প্রতিদ্বন্দ্বী থাকতে হবে, হোক কম ভোট পাক বা একটা ভোট পাক, প্রার্থী হয় না, এটা কিন্তু ফালতু। দেখুন পশ্চিমবঙ্গে 2011 থেকে চলছে সরকার, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী চলে, বিভিন্ন বাহিনী চলে, কিন্তু বিজেপিও পাচ্ছে, এই কি বলবো ওই শাসক দল টিএমসিও পাচ্ছে, কিছু কিছু পঞ্চায়েতে কংগ্রেসও করছে, সিপিএমও কিছু কিছু লোকাল বডিতে জয়ী হচ্ছে। সেগুলোতে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা, এটা হাস্যকর, গণতন্ত্রের জন্য হাস্যকর। ওনারা কি কাজ করবে? ওনারা দালাল। যে এলাকার মনে করুন একটা ব্লকের মধ্যে মনে করুন 1-2 বিধায়ক থাকে, ওনাদের দালালি করবে। ওনারা যে যারা মেম্বার হবেন, মানে বিশেষ করে গ্রাম পঞ্চায়েতে, ওনারা জানেন কাকে এই প্রধানের তালিকা রেখেছেন। যারা হাসি খুশি করছেন ওনাদেরকে কোনো পাত্রই দিবেন। ওইসব উক্ত এলাকার বিধায়ক বা মন্ডল সভাপতির হাতে তালিকা তৈরি হয়ে গেছে, কারা মানে একটা হাতের পুতুল বা কাঠের পুতুল রেখে দিবে প্রধানের তালিকায়, আর বাকিদেরকে টিঙ্কা টিঙ্কা করো। আমাদের জেলা পঞ্চায়েত সমিতি সেম, জেলা পরিষদও সেম হবে। দেখবেন মানে কেন্দ্রে যেরকম হয়েছে, আজকে দেখলাম মানে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেম ত্রিপুরা তো এরকমই হবে। কিন্তু এটাকে হিসাব আমি বলবো ফালতু। যারা মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, ওনারা রাজনীতি আগে শিখিয়ে তারপরে এই গণতন্ত্রের জন্য কাজ করো। বিনা প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তাহলে। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা অবশ্যই আপনাদের কাছে যে কয়েকটি বিষয় প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি, কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, সেদিক থেকে অবশ্যই এই ত্রিস্তর পঞ্চায়েত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। যেখানে নির্বাচন হচ্ছে সেখানেও, যেখানে নির্বাচন হচ্ছে না সেখানেও। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলাতে বলছি। হ্যাঁ, বল। বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের হিসাব। খুব ভালো ভালো ক্যাপশনটা দিয়েছেন, ভালো। কারণ এখন তো আর নাই, মানে কোনো অসুবিধা হবে না, কারণ বিরোধী থাকবে না, লুটে পুটে খেতে পারবে। তো জনগণের তো আর কিছু হবে না, রাস্তাঘাটও হবে না, কিচ্ছু হবে না, ওরা লুটে পুটে খেতে পারবে। কারণ আমরা আজকে যা দেখলাম বাজেটে, যে বিহার এবং অন্ধ্রদের যে জিনিসটা, যে প্যাকেজ দিয়েছে, এই প্যাকেজটাও ওদেরকে খাওয়ার জন্যই দিয়েছে, খুশি করে দিয়েছে। অর্থাৎ রাজ্যে তোমরা খুশি থাকো আর কেন্দ্রে আমরা খুশি থাকবো। এইটাই হলো আসল রহস্য বিজেপি। তো এটাও চলতে থাকবে, সপ্তাহে দিতে যাক, এবং সব বিরোধীও থাকবে না, মানুষও কথা বলবে না, কাজও হবে না, জল পাবে না, রাস্তা পাবে না, ঘর পাবে না, ঘর সবকিছু খেয়ে ফেলবে। খেয়ে ফেললে আর কি হবে? তারা আগে খেয়েছে, এখন আবার নতুন করে কিছু খাবে। এই চলছে। দেখার যে কোনো কথা নেই, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, কোনো কিছু নেই। তো এইটা তো স্বাভাবিক, কারণ ওদেরকেও খুশি করেছে, কারণ স্পিকারও পায়নি, বড় বড় পোস্টও পায়নি, মন্ত্রিত্ব পায়নি। অর্থটা দিয়েছে, প্রচুর অর্থ দিয়েছে। এখন তোমরা দুই রাজ্যে মিলেমিশে খাও, এই কেন খাবে? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, বলুন। বলছিলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হিসাব। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হিসাব করছেন তারা মূর্খের সঙ্গে বাস করছেন। ত্রিপুরাতে অন্তত পক্ষে, সারা পৃথিবীর মধ্যে বোধ ত্রিপুরাটা শ্রেষ্ঠ হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিনা প্রতিদ্বন্দ্বিতা কাকে বলে আমার মনে হয় কেউ খুলে বলতে পারবেন না। হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বিতা কাকে বলে তার অর্থটাও মনে হয় ওরা বুঝেন না, আমার ধারণা। কারণ দেখা গেল যে বিরোধীরা যখন নমিনেশন দিতে যায় তাদেরকে মায়ের পিঠ থেকে আরম্ভ করে কোনোটাই দেখায়নি। বিশেষ করে বিরোধী দলের তো সুদীপ রায় বর্মনরা তো আহত করলো, জিতেন চৌধুরীও মায়ের পিঠ খাইলো, এমন কোন মানুষ বাদ নাই। তারপরে যারা যারা মায়ের পিঠের পরও দাখিল করেছিল তাদের বাড়ি ঘরে যাইয়া হামলা হয়েছে, ভয় দেখানো হচ্ছে। এই চলছে ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, কি বিভিন্ন সব নির্বাচনে এই দুটা মোড়া 18 পর আসতে পর থেকে তারা সেরকমই করছে। দেখুন, তারা যদি কিছুদিন আগে লোকসভা নির্বাচন গেল, সেখানে দেখা গেল যে পশ্চিম ত্রিপুরা 7 লক্ষের উপর বেশি ভোট পাইয়া পাস করছে, উত্তর ত্রিপুরাও কত লক্ষ জানি। তাইলে সেইভাবে লক্ষ লক্ষ ভোট যদি বেশি পাইয়া পাস করে, তাহলে তারা বিরোধীদেরকে নমিনেশন দিতে দেয়নি কেন? এটা কিসের দরকার? তাদের কোন কারণে দেয়নি? তাদের কি সম্মান আছে
আমার তো মনে হয় এরা মূর্খ মানুষ, তারা সম্মানও বুঝে না। বিরোধী দল যদি না থাকে সরকারের কোনো মূল্য নাই, আমরা যতটুকু জানি। যদি যারা মূর্খ তারা এটার মর্মটা বুঝবে না। মূর্খ, অশিক্ষিত মূর্খ, যে কিসের সঙ্গে তাদেরকে তুলনা করা যায়, মানে তাদের সঙ্গে পশু পাখির মনে হয় এর থেকে ভালো আছে আমার মনে হয়। বিরোধী দলের সম্মান দিয়ে তারা করানো উচিত ছিল, যেহেতু তারা 7 লক্ষ ভোট বেশি পেয়ে পাস করছে, তারা তো পাস অবশ্যই করবে। তো পাস করলে বিরোধী থাকুক না, বিরোধী থাকলে তো তোমাদের সম্মান যে বিরোধীরা পাস করতে পারবে না। আজকাল তোমরা যদি এখন যে পাস করার তোমরা কইতার, তো মানুষ কিন্তু তোমরা মুখে গু দিবে। কিভাবে দিবে? তোমরা মুখে যদি কো যে আমরা পাস করছি, পাস তো করতো না, ভোটই তো হইতো না। যেহেতু তোমরা বিনা প্রতিযোগিতা করতে, ভোটের লড়াই করার মানুষটা তোমরা বলতো মানুষ নেয়, আর তোমরা তাদের বাড়ি ঘরে আক্রমণ করতো, ভাঙচুর করতো। তাহলে সেই কথাটি কি মানুষ খাইবে? জনসাধারণ খাবে? খাবে না তো। ত্রিপুরা রাজ্য যেটা জঙ্গলের রাজ্য কায়েম করতে শুধু লুটপাট করে খাওয়ার জন্য, পঞ্চায়েতে যা টাকা পয়সা আসবে লুটপাট করে খেয়ে নেবে। এর আগে আপনার 2018 পরে যত নির্বাচন দিয়েছে তারা কিন্তু তদ্রুপ সেরকম করতে, এবারে পঞ্চায়েত আমার মনে হয় এর আগের থেকে আরো বেশি ভাবে তারা এই কাণ্ডটি করতে পারবে, শুধু লুটপাট করে খাওয়ানোর লেগে। ফলে যে জিনিসটা তারা করছে সারা পৃথিবীর মানুষ কিন্তু তাদের এই জিনিসটা জানবো। তারা যে বিনা প্রতিদ্বন্দ্বিতে পাস দিলেও তারা জানবো। যেখানে একটা সরকার দীর্ঘ 35 বছর, 25 থেকে আগে 35 বছর এক নাগারেই তারা মোটামুটি চালাই গেল সরকারটা। এই সরকার মানে বিরোধী দল দাঁড়াইতে পারে না মেম্বারে, এটা মানুষের গলা কাটটা করলেও কোনো মানুষ বিশ্বাস করতো না। ত্রিপুরা রাজ্যের মানুষ অন্তর্ভুক্তি সবাই হাস্যকর একটা কথা আছে, দেখেন মানুষে কিন্তু প্রবাদ বাক্য বলে, আর একবার কান কাটে তার বলে বাড়ির বাইরে দিয়ে সম্মান যায়, যার হাতবার কান কাটে তার বাড়ির ভিতরে যাওয়া সম্মান যায় না। তার মানে কি তারা কান কাটা, তারা যতই তারা কান দিকাইছিলেন তারা সম্মান যায় যে তারা মনে করছে না। এই না আমরা কান। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি উদ্যোগ থেকে দেবত বিশ্বাস। হ্যাঁ বলুন। তখন আপনাদের যে সাবজেক্টটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হিসাব, ঠিক আছে, তারা খুবই ভালো দিয়েছে আপনারা। 25 বছরে আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস কোনো প্রার্থী দিতে পারেনি বা বিজেপি কোনো প্রার্থী দিতে পারেনি। তখন দাদা আপনারা তো সাংবাদিক করেন, তখন আপনাদের ওই অফিসে সাবজেক্ট দিয়েছেন, তখন এই সাবজেক্টে আপনারা কি কোনো প্রচলন করেছেন দাদা? কখন থেকে শুরু হয়েছে ত্রিপুরা যে 25 বছরের ত্রিপুরা আমল থেকে শুরু হয়েছে দাদা। আমরা সাংবাদিকের কাজ করেন, সাংবাদিক 14 স্তম্ভ, ওইটাতে আপনারা এমনি অপমান করেন না। আগে অতীত দেখুন, কলেজ, স্কুল, গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত দেখুন দাদা। 25 বছরের সিপিএম আমলে সিপিএম মন্ত্রীরা কি করেছে? তখন দাদা আপনাদের BB24 কোথায় ছিল দাদা? আপনি যদি সত্যিকার সাংবাদিক করে থাকেন আমাদের প্রশ্নের উত্তর দেন দেখি আপনি বুকে হাত রেখে। আপনি কি জানেন দাদা, আমরা আম জনতা BB24 ভাবে কি জানেন, দিল্লি দেশের কথা যেমন আছে আপনি নিশ্চয় মনিটার। আপনি বুকে হাত রেখে বলুন তো দাদা, কলেজ ইলেকশন ত্রিপুরা রাজ্যের, স্কুল ইলেকশন, গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম পাস। ত্রিপুরা রাজ্যে সংস্কৃতি তৈরি করেছে সিপিএম। তখন দাদা আপনারা কোথায় ছিলেন দাদা? বুকে হাত রেখে বলুন দাদা, আমার প্রশ্ন উত্তর আপনার দেন দেখে। আমার নাম
দেবত বিষয় উপরে এই যে আমরা ভুক্তভোগী বুকে হাত থেকে বলুন দাদা, আমি তো সাংবাদিক, মহামান্য সাংবাদিক, সাংবাদিক ভারতবর্ষের ৪র্থ সুসম্ভ, বুকে হাত থেকে বলুন দাদা, আপনারা কালকে দিয়ে ছাত্রদের দিয়েছেন ৩৫ জন শোকস, এই হচ্ছে বিজেপি গভর্নমেন্ট। তার আগে দেখুন দাদা, ৫ বছরের কংগ্রেস আমল, ২৫ বছর সিপিএম আমল, এমনকি কোন মন্ত্রী করেছে? করেনি। করেছে কে? বিজেপি মন্ত্রী। অক্ষতে ছাত্রদের দিয়েছেন না, ওই সংস্কৃতি যেটা কোথা থেকে দাদা, বুকে হাত থেকে বলুন দাদা, যদি আপনি সত্যিকারের অনেক হয়ে থাকেন, অনেক সাংবাদিক করে থাকেন, আপনি বলুন দাদা। আমরা উদয়বাসী, আপনার মুখ থেকে আমরা জানতে চাচ্ছি এ কথাটা। দেখি দাদা, বলুন দেখি, ২৫ বছর ৫ বছর ক্লাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিভাবে পাস করেছে, কিভাবে বিরোধী দলের নেতা কর্মী। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। একটু জোরে বলতে হবে, কথা কিছুই বোঝা যাচ্ছে না। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, পিপি24, নমস্কার। হ্যাঁ বলুন। বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের হিসাব, কিন্তু ভোট তো হয়নি, আর বিরোধীরা তো ভোট দিতে পারবেও না, কারণ লোকসভা ইলেকশনও দেখলাম ভোট দিতে পারেনি বিরোধীরা, সব ছাপ্পা ভোট হয়েছে, কিন্তু কাউন্টিংও হয়নি। কাউন্টিং এর থেকে বামফ্রন্টের লোকদেরকে বের করে দিয়েছে, তারা ভোট তো গণনাই হয়নি, বাস তারা বলে দিল এত লক্ষ ভোটে জয়। এরকম কি হয়েছিল ২৫ বছরে? এরকম কোন মানুষ বলতে পারবে যে ২৫ বছরে কেউ ভোট দিতে পারেনি? কিন্তু ৪.৫ বছরে বলতে পারবো, আমি নিজে বলতে পারবো মানুষ ভোট দিতে পারে। কিন্তু ত্রিপুরা রাজ্যে যে একটি স্বৈরাচারী চলছে, মানুষ ঘর থেকে বাড়তে পারেনি। ২৫ বছরে মানুষ অনেক শান্তিতে ছিল। কেউ বলতে পারবে এরকম ভাবে নেশা সামগ্রী ছড়িয়ে পড়েছে? বলতে পারবে এইডস রোগ এইভাবে ছড়িয়ে পড়েছে? বলতে পারবে? কিন্তু ওরা আর বেশি দিন নাই, মানুষ ওরা বুঝতে পারেছে। আজকে দেখুন গন্ডাচড়া কি অবস্থা, বিরোধীরা খোঁজ করতে যেতে পারেনি, বাধা দিচ্ছে। তাহলে শাসক দলের নেতারা কিভাবে যায়? সুদীপ রায় বর্মনকেও বাধা দিল, জিতেন চৌধুরীকেও বাধা দিল। এরকম ভাবে একটি দেশ চলতে পারে না। কিন্তু যারা অন্ধবিশ্বাসী, বিজেপি অন্ধবিশ্বাসী, তারাও একদিন বুঝবে যে কি করলাম, দেশটাকে একবারে শেষ করে দিলাম। এমন শান্তি শৃঙ্খলা একটি ত্রিপুরা ছিল। আমরা দেখতাম একটি গান গেয়েছিল,
কি চুমকি নাকি গান গেয়েছিল, ত্রিপুরা বিউটিফুল। এই ত্রিপুরাটাকে নষ্ট করে দিল দাদা। এই গানটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে, ত্রিপুরা বিউটিফুল, কিন্তু এই সুন্দর ত্রিপুরাটাকে নষ্ট করে দিল। নমস্কার দাদা। অবশ্যই এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যারা কথা বলছেন আমরা প্রত্যেকের কথাকে যথেষ্টভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন। বলছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হিসাব দেখেন স্যার। ভারত থেকে জোড়া ব্লকের মধ্যে তো বিরোধীদের প্রার্থী দেওয়া দিতে দেয়নি, তারপরেও এখন পর্যন্ত যা আছে প্রার্থী বিরোধী, আমরা মুখ্যমন্ত্রী মানিক বাবু একবার বলুক প্রশাসনকে যে সবাই যাতে সুস্থভাবে ভোট দিতে পারে, প্রশাসন এবং নির্বাচন কমিশন যাতে সেই ব্যবস্থা করে, তাহলে দেখতে পারবে যে জনগণ কার পক্ষে আছে। নমস্কার স্যার। এবং ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে আগামী কয়েকদিন অবশ্যই প্রচার তেজি থাকবে। শাসক বিরোধী সকলে সকলের মতন কথা বলবে। বাংলায় যেখানে শাসক তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যে সুরে কথা, ত্রিপুরায় সিপিআইএম এবং কংগ্রেস সেই সুরে কথা বলছে বাংলার বিজেপির মতন। ত্রিপুরায় যেভাবে শাসক বিজেপি জবাব দিচ্ছে, সে রাজ্যে তৃণমূল সেভাবে জবাব দিচ্ছে। আমরা দুটো রাজ্যের বিষয় যদি সামনে তুলে ধরি তাহলে আপনিও বলবেন সেটাই বোধহয় শাসক বিরোধীর কথা। আর বাকি যে কথাগুলো সেটা আপনার আমার প্রত্যেকের তার ভাবনা থেকে কথাগুলো বলি। আপনারা প্রত্যেকেই ভাবনা থেকে এই অনুষ্ঠানে কথা বলবেন। আগামীকালও কথা হবে, তারপরও কথা হবে, এবং অবশ্যই প্রতিদিন রাত 9টায় আপনার মন থেকে আপনার ভাবনার দৃষ্টিভঙ্গি এই অনুষ্ঠান থেকে প্রতিফলিত হবে। প্রত্যেকের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি প্রতিদিন। আজও তাই হলো, আগামীকালও তাই হবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।